দর্শক ওয়েলকাম টু জাগো ট্রেন্ডস। দেশ এবং বিশ্বের নানা আলোচিত এবং ট্রেন্ডিং ইস্যু নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথে আছি আমি তসলিমা তিথি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর অনেকগুলোই দুবাইয়ে অবস্থিত। ভবনগুলোর উচ্চতা এমন যেন আকাশ ছুঁয়ে ফেলবে। এবার দুবাইয়ে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিএল টাওয়ার। ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেলটি নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ। সিএল দুবাই ৩৭৭ মিটার উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু হলো। ৮২ তলার এই হোটেলে রয়েছে মোট ১০০৪টি রুম ও সুইট। প্রতিটি তলা থেকে অতিথিরা দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা এবং মারিনা এলাকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। রুমের ন্যূনতম ভাড়া রাত প্রতি ১৩১০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫,৫০০ টাকা। আর প্রিমিয়াম সুইটগুলোর ভাড়া প্রায় ২,৪০০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০,০০০ টাকার মতো। হোটেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চারপাশ থেকে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। নকশা করার সময় একে সবচেয়ে উঁচু হোটেল হিসেবে তৈরি করার কথা ভাবা হয়নি, তবে বানানোর পর কাকতালীয়ভাবে এটি হয়ে উঠেছে সবচেয়ে উঁচু হোটেল। বেশ কয়েকবার এর নকশা পাল্টেছে। এক পর্যায়ে তৈরি হয়েছে ৩৭৭ মিটার উঁচু এই টাওয়ার। দুবাই মারিনার এই হোটেলের মূল কাঠামো তৈরি হয়েছে কাঁচ আর ইস্পাত দিয়ে। দুবাই মেরিনার দৃষ্টিনন্দন উপকূল ও নানান আধুনিক স্থাপত্যের দৃশ্য পর্যটকদের সহজে মুগ্ধ করে। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল। দুবাই মেরিনার প্রাণকেন্দ্রের এই হোটেলের হাতের নাগালে রয়েছে বিশ্বমানের অনেক রেস্তোরাঁ, শপিং মল, সমুদ্র সৈকত ও আকর্ষণীয় সব আয়োজন। দর্শক, নাক ও মুখ দিয়ে আমরা শ্বাস নিয়েই বেঁচে থাকি, তবে এইটুকুতে খুশি হতে পারেননি জাপানের বিজ্ঞানীরা। তারা অক্সিজেন গ্রহণ করার বিকল্প রাস্তা খুঁজতে থাকেন এবং মিলেও গেল সেই কাজে সাফল্য। যখন একজন রোগীর ভেন্টিলেটর প্রয়োজন কিন্তু পাওয়া যাচ্ছে না, তখন সমাধান কি? জাপানি বিজ্ঞানীরা এক অভাবনীয় গবেষণা করে সামনে এনেছেন, যা চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন সৃষ্টি করেছে। এটি অত্যন্ত সুরক্ষিত একটি পদ্ধতি। কোনো রোগীর নাক বা মুখ বন্ধ থাকলে এই পদ্ধতি ব্যবহার করে শ্বাস নেওয়া সম্ভব হবে। এই পদ্ধতির নাম ইন্টারনাল ভেন্টিলেশন। এই পদ্ধতিতে রেকটাম বা পায়ুদারে একটি লিকুইড ইনজেক্ট করে দেওয়া হয়। এই তরলটিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। সেই অক্সিজেন অন্ত্রের দেওয়াল ভেদ করে রক্তে পৌঁছে যায়, যার ফলে নাক ও মুখ দিয়ে শ্বাস নেওয়ার দরকার পড়ে না। আর শূকর, ইঁদুর, কচ্ছপ এবং আরও কিছু মাছ অনেক ক্ষেত্রেই পায়ুদার দিয়ে শ্বাস নেয়, তাই এটা নতুন কিছু নয়। অদ্ভুত এই উদ্ভাবনের জন্য জাপানের বিজ্ঞানীরা ২৭ জন সুস্থ পুরুষ ভলান্টিয়ারের উপর পরীক্ষা চালিয়েছেন। তাদের পায়ুদার দিয়ে এমন একটি তরল প্রবেশ করানো হয় যাতে অক্সিজেন ছিল না। প্রত্যেক পুরুষকে ২৫ ml থেকে ১৫,০০০ ml এর মতো লিকুইড পায়ুদারে ৬০ মিনিট রাখতে বলা হয়। তারপরে দেখা যায় যে অধিকাংশেরই কোনো সমস্যা হয়নি। যদিও দেখা যায় যারা ১৫০০ ml এর সর্বোচ্চ ডোজ নিয়েছেন তাদের গ্যাস, পেট ফাঁপা এবং সামান্য ব্যথা হয়, তবে ব্লাড প্রেশার এবং হার্ট রেট ছিল স্বাভাবিক। বিজ্ঞানীরা বলেন, ট্রায়ালের মাধ্যমে এই পদ্ধতির সুরক্ষার দিকটা দেখা হয়। এর সঙ্গে পদ্ধতি কতটা কার্যকর তার কোনো সম্পর্ক নেই, তবে এর পরবর্তী ট্রায়াল সাধারণত তরলের বদলে অক্সিজেন সমৃদ্ধ তরল দিয়ে হবে। তারপর বোঝা যাবে এর পুরোপুরি কার্যকারিতা। নারীদের সৌন্দর্য এবং স্টাইলের অন্যতম প্রতীক হাই হিল। অফিস, পার্টি কিংবা নানা উৎসবের সাজে হাই হিল হয়ে উঠেছে নারীদের স্টাইলের এক অন্যতম অংশ। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে হাই হিল পরলে উদ্বেগ, মানসিক চাপ কিংবা দীর্ঘমেয়াদী শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। অনেকেই মনে করেন হাই হিল পরলে নারী আরও আকর্ষণীয়, স্মার্ট ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তবে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাই হিল পরার অভ্যাস নারীদের শুধু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না, দীর্ঘ সময় পরে এটি মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণা বলছে, যেসব নারী প্রতিদিন হাই হিল পরেন তারা ফ্ল্যাট জুতো পরা নারীদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি পিঠের ব্যথা ও মানসিক চাপের শিকার হন। কারণ শরীরে যখন দীর্ঘ সময় ব্যথা থাকে তখন কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে দেখা দেয় উদ্বেগ, মেজাজের পরিবর্তন ও অস্বস্তি। বিশেষজ্ঞদের মতে পোশাক বা সাজসজ্জা যদি আরামদায়ক ও পছন্দনীয় হয় তবে তা আমাদের মস্তিষ্কে ইতিবাচক উদ্দীপনা তৈরি করে, ডোপামিন নিঃসরণ বাড়ায়। এটি আত্মবিশ্বাস ও ভালো মেজাজ ধরে রাখতে সহায়তা করে।
কিন্তু হাই হিলের কারণে যদি শরীরে ব্যথা বা চাপ তৈরি হয়, তাহলে সেই ইতিবাচক অনুভূতি উল্টো নেতিবাচক সংকেতে পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। তবে কি হাই হিল পুরোপুরি বর্জন করতে হবে? কিছু সচেতনতা মেনে চললেই শারীরিক ও মানসিক ক্ষতি এড়ানো সম্ভব। হিলের আকার ও উচ্চতা খুব গুরুত্বপূর্ণ। চওড়া ও তুলনামূলক ছোট হিল ভারসাম্য রাখতে সুবিধা দেয় এবং পায়ের ওপর চাপ কম পড়ে। প্রতিদিন হিল পরার বদলে বিশেষ অনুষ্ঠান, অফিস মিটিং বা প্রয়োজনীয় মুহূর্তে পরুন। দীর্ঘ সময় পরা এড়িয়ে চলুন। নিয়মিত পায়ের কিছু ব্যায়াম ও স্ট্রেচিং করলে পেশি নমনীয় থাকে, ব্যথা ও চাপে স্বস্তি পাওয়া যায়। শীতকালে গোসল করতে যাওয়ার কথা শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেকেই আছেন যারা শীতকালে গোসলের ধারের কাছেও যেতে চান না, হাত পা ধুয়ে কাপড় পাল্টে নেন। তবে শীতকালে গোসল না করার কিন্তু অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। চলুন জেনে নেই বিস্তারিত। শীতে নিয়মিত গোসল না করার কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে, চলুন সেগুলো জেনে নেই। প্রথমেই আসে রোগ জীবাণুর বিষয়। সারাদিনে আমরা নানা ধরনের জিনিসের সংস্পর্শে আসি, মোবাইল, কিবোর্ড, পাবলিক ট্রান্সপোর্ট, টাকা সহ আরও নানা জিনিস। এগুলো খুব সহজেই এসব থেকে জীবাণু আমাদের হাত থেকে শরীরের অন্যান্য অঙ্গেও চলে যায়। তার ওপর যদি কোথাও কোনো কাটা ছেঁড়া থেকে থাকে, তাহলে সেখান থেকে জীবাণু রক্তের সাথে মিশে খুব সহজেই আপনাকে অসুস্থ করে তুলতে পারে। তাই দিন শেষে গোসল না করলে একটা বড় স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। ঠান্ডার ভয়ে গোসল না করে এমনিতেই জ্বর, সর্দি, কাশি বাঁধিয়ে ফেলেছেন, কারণ এই সিজনে এইসব অসুখের জীবাণু চারপাশে ঘুরে বেড়ায়। তাই প্রতিদিন গোসল করা উচিত। প্রতিদিন গোসল না করলে সারাদিনের ধুলাবালি, ঘাম শরীরে জমে থাকে। যাদের একনি সমস্যা আছে তাদের জন্য এই বিষয়টি আরও খারাপ হয়ে যায়। একনি ছাড়াও অন্যান্য ত্বকের সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে ফেটে যায়। পরপর কয়েকদিন গোসল না করলে ঘাম আর ধুলাবালি মিশে ত্বকে একটা কালচে ময়লা ভাব দেখা যায়। এটা যতই লোশন মাখা হোক না কেন থেকেই যাবে। একবার এটা হয়ে গেলে তখন প্রচুর সাবান ঘষাঘষি ছাড়া কোনো উপায় থাকে না। এর চেয়ে ভালো প্রতিদিন না হোক, অন্তত একদিন পরপর হলেও গোসল করা। অনেকে বলেন শীতে তো আমরা ঘামি না, তাই শরীরে ঘামের দুর্গন্ধ আসবে কোত্থেকে। বিষয়টা মোটেও এরকম নয়। শীতে আমরা গরমের সিজনের মতো ঘামি না ঠিক, কিন্তু আমাদের ত্বক ও চুলে থাকা ব্যাকটেরিয়ার শরীরের প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডকে মেটাবলাইজ করে, যেটা আমাদের শরীরে এক ধরনের দাগ তৈরি করে। অনেক সময় আমরা হয়তো নিজেরা টের পাই না। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শীতে নিয়মিত গোসল না করার অন্য সমস্যাও আছে। শীত করে গোসল না করলে আপনার আরও বেশি ঠান্ডা লাগবে, কাজে জড়তা আসবে, ঝিমিয়ে পড়বেন, অ্যালার্জি লেভেল কমে যাবে। সারাদিনের পর একটু উষ্ণ পানি দিয়ে গোসল আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দুটোই দূর করবে। মন ভালো থাকবে এবং অনেক বেশি রিফ্রেশিং ফিল করবেন। খোলা আকাশের নিচে মলত্যাগ করার কারণে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিসের মতো আরও নানা রোগব্যাধির বিস্তার ঘটে। জাতিসংঘ বলছে বিশ্বে এখনও 100 কোটি মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করে, যার মধ্যে অর্ধেকেরও বেশি, প্রায় 60 কোটি, শুধু ভারতীয়রাই। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি ভারত সরকার। ভারতীয়রাই বিশ্বে একমাত্র জাতি যাদের টয়লেটে মলত্যাগ শেখানোর জন্য বিপুল অঙ্কের রুপি খরচ করে সিনেমা বানাতে হয়েছে। সে সিনেমার নামও টয়লেট এক প্রেম কথা। স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বদলাতে শত শত কোটি ডলার খরচ করা হলেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। শৌচাগার নয়, ভারতীয়রা ভালোবাসেন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে। রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার, কোনো কিছুই বাকি রাখেন না তারা। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে 3 ভাগের 1 ভাগই জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না। এমনকি শৌচাগার থাকার পরেও তারা বেছে নেয় ধান ক্ষেত, পাট ক্ষেত, রেললাইনের মতন জায়গা। মাঠে ঘাটে বনে বাদারে মলত্যাগের অভ্যাস তাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত চলে আসছে। শুধু পুরুষ আর শিশুই নয়, ভারতীয় নারীরাও উন্মুক্ত স্থানে টয়লেট করতে পছন্দ করেন। সেই দেশের 60 কোটিরও বেশি মানুষ অভ্যস্ত খোলা স্থানে মলত্যাগ করতে। ঘরের পাশে টয়লেট ব্যবহার করাকে ভারতীয়রা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ মনে করেন, তাই উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেই তাদের বেশি স্বাচ্ছন্দ্য। এই সমস্যা সমাধানে বছর বছর ঋণ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার, কিন্তু পরিবর্তন হয়নি কিছুই। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে টয়লেট সুবিধা রয়েছে সবচেয়ে কম।
গ্রাম এবং শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেই ঠিকঠাক মতো টয়লেট। নানা প্রচারণা সত্ত্বেও লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারেনি ভারত। দর্শক, এই ছিল জাগো ট্রেন্ডসের আজকের আয়োজন। নতুন সব ট্রেন্ডিং ইস্যু জানতে চোখ রাখুন জাগো নিউজে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।